আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাফের দোষ। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় জামাত এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার, সংসদ সদস্য পদ বাতিল ও বিচারের দাবিতে বিক্ষোভ। ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় দিয়ে একটু কলঙ্কিত ঘটনা আমরা দেখছি। সকলের পক্ষ থেকে ওনারা আমরা অবঞ্চিত ঘোষণা করছি। আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমি আপনাদের বলছি, আমরা এই বছর না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিতে হাইকোর্টের রুল জারি। বহুল আলোচিত ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল 54%, একনেকে আরও 8 প্রকল্প অনুমোদন। এবং বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা হাবের, সর্বোচ্চ খরচ প্রায় 8 লাখ, সর্বনিম্ন 5,14,000 টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। নৈতিক স্থলনের অভিযোগে শেষ পর্যন্ত জামায়াত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিকেলে সাংগঠনিক বৈঠকে আলোচিত সমালোচিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিতর্কিত এই সংসদ সদস্যকে তার সংসদীয় আসনে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিক্ষুব্ধ জনতা। সমালোচিত ওই সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ বিচার দাবি করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সামাজিক মাধ্যমে এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই দেশ জুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন জামায়াত ইসলামের সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পরপরই জরুরি বৈঠকে বসে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। নৈতিক স্থলনের অভিযোগে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয় তাকে। এদিকে ঘৃণ্য এই ঘটনার প্রতিবাদে ও বিতর্কিত এমপির শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরার শ্যামনগর। সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর সদরে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এরপর গাজী নজরুলকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সমাবেশে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। আমাদের ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় দিয়ে এমপি নির্বাচিত হয়ে তার মাধ্যমে এমন একটি কলঙ্কিত ঘটনা আমরা দেখছি। এজন্য আমরা ওনার শ্যামনগর বাসী সকলের পক্ষ থেকে ওনারা আমরা অবঞ্চিত ঘোষণা করছি। একজন সমাজগুরু যদি এরকম চরিত্রের হয় তাহলে অন্য মানুষ কোথায় যাবে? অবিলম্বে এই ধর্ষক, এই লুচ্চা, এই গাজী নজরুলকে আমাদের শ্যামনগর থেকে অব্যাহত দেওয়া হোক। আমরা নারীদের নিরাপত্তা চাই, আমরা নারীরা কোথাও নিরাপত্তা নেই। শুধু শ্যামনগরেই নয়, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে খুলনার মংলাতেও। মংলার পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় নারী পুরুষেরা বিক্ষোভে ফেটে পড়েন। সমাবেশ শেষে এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতাপেটা ও থুতু নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। জামাত ইসলামের নাম দিয়ে বাংলাদেশের মা বোনের যে ইজ্জত নষ্ট করছেন, 71 সালে কি করেছেন তারই বহির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি চরিত্র ভালো করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ এমনিতে আপনাদেরকে রিসিভ করবে। এর আগে ঢাকার মগবাজারের একটি হোটেল কক্ষে ওই তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় ভিডিওটি ছড়িয়ে পড়লে নিজের ফেসবুকে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছিলেন এমপি গাজী নজরুল। তবে তার বিয়ের এই দাবি নিয়েও সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। দলীয় শৃঙ্খল ভঙ্গ আর নৈতিক স্থলনের দায়ে দল থেকে বহিষ্কার করা হলেও থামছে না জনরোষ। উঠেছে সংসদ সদস্য পদ বাতিল আর দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি। লিওন আজাদ, আরটিভি। আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি একথা বলেন। ফখরুল বলেন, জনপ্রিয়তা ও জনসমর্থন নিয়েই সবাইকে নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে হবে। একটি দল ধর্মের নামে বিভক্তির চেষ্টা করছে, তাদের অপচেষ্টা রুখে দিতে জনপ্রতিনিধিদের সতর্ক থাকারও আহ্বান জানান মন্ত্রী। দেশে প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকারের সম্পৃক্ততা আরও বাড়াতে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা বৃদ্ধির দাবির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছর হয়ে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। আমরা লোকাল গভর্নমেন্টের থেকে আপনাদের এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সঠিক পথে, ন্যায়ের পথে এবং আপনাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ইউনিয়ন পরিষদ আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টে দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। এতে এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে রিটকারী আইনজীবীরা বলেন, একজন চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতা আইনে স্নাতক সম্পন্ন বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ একজন ম্যাজিস্ট্রেটের। তাই এদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হওয়া উচিত। 28টি ক্ষমতা দেওয়া হয়েছে একজন চেয়ারম্যানকে। এই ক্ষমতা একজন পার্লামেন্ট মেম্বারকে দেওয়া হয়নি। সুতরাং যেহেতু বিচারিক ক্ষমতা একজন ম্যাজিস্ট্রেটের সাথে সাংঘর্ষিক, একজন ম্যাজিস্ট্রেট তাকে 3 লক্ষ টাকা সমমানের দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে বিচার করতে পারে, আর্থিক জরিমানা দিতে পারে 3 লক্ষ টাকা। একজন চেয়ারম্যান যে কিনা নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সে গ্রাম আদালতে বিচার করতে পারে 3 লক্ষ টাকা 2024 অনুযায়ী। তাহলে সে একজন অশিক্ষিত ব্যক্তি কিভাবে বিচারিক ক্ষমতা পায়? দীর্ঘ 6 মাস ঝুলে থাকার পর অবশেষে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জট খুলেছে। মেগা প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রকল্পের ব্যয় বেড়েছে 54.15%। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় মোট 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে আলোচিত এক্সপ্রেসওয়ে অনুমোদন দেওয়া হয়েছে 8টি প্রকল্প। এর মধ্যে 3টি নতুন এবং সংশোধিত প্রকল্প 5টি। বাস্তবায়ন আরও দ্রুত করতে নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিল্লাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। চীনের অর্থায়নে 2017 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জুন পর্যন্ত মেয়াদে শুরু হয় রাজধানীর দ্বিতীয় দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 16,901 কোটি 32 লাখ টাকা বরাদ্দ নিয়ে নির্মাণ কাজ শুরু হলো পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2 দফা বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়ায় 26,581 কোটি টাকায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই উড়াল সড়কের কাজ 80% শেষ হওয়ার পর ব্যয় 1,54% বৃদ্ধি করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 6ষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেয়া হয়। সভায় উত্থাপন করা হয় 9টি প্রকল্প। এর মধ্যে 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আজকে 22 জুলাই বৈঠকের পর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের ব্যয় বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। দুটো কারণে, একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে, অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে আরও দ্রুত করতে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয়
সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে, কিন্তু এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে। খুলনার রূপসায় একটি সড়ক নির্মাণ নিয়ে তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা প্রধানমন্ত্রী নিজে বলেছেন বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিষয় অর্থাৎ এর আগে বিলাল হোসেন, RTV, ঢাকা। দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ এর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই নির্দেশনা দেন। বিজিএমইএ এর প্রতিনিধিরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন তারা। এ সময় ব্যবসায়ী নেতাদের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও দ্রুত গতিতে সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে প্রধানমন্ত্রী। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাতে এই কমিটি গঠিত হয়। বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, রফতানির সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন নেতারা। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি আয় বৃদ্ধিতে এই খাতের অবদানের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী সহ সংগঠনের জ্যেষ্ঠ নেতা ও শীর্ষ শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। দেশের আবাসন শিল্পকে টেকসই, দুর্নীতিমুক্ত ও বিনিয়োগ বান্ধব করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এছাড়াও কৃষি জমি রক্ষা করে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে রোহিঙ্গা ইস্যু, বহুমুখী পরিবহন করিডর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সাথে দুদেশের বিদ্যমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জ্বালানি খাত নিয়ে ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে একমত হয়েছে উভয় দেশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন রুবিও। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। এবার সর্বোচ্চ খরচ প্রায় 8 লাখ টাকা এবং সর্বনিম্ন 5,14,000 টাকা। সৌদি আরবের নতুন সেবা কাঠামোর কারণে ব্যয় কিছুটা বাড়লেও খাবার, কোরবানি ও উন্নত আবাসন সহ বাড়তি সুবিধা যুক্ত হওয়ায় প্যাকেজগুলোকে বাস্তবসম্মত বলছে সংগঠনটি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ 2027 ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। যেখানে বিশেষ প্যাকেজের মূল্য 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজে 5,95,580 টাকা ও সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,13,545 টাকা।
সংগঠনটির সভাপতি জানান, সৌদি সরকার ডি ক্যাটাগরির সেবা বাতিল করে সি ক্যাটাগরির বাধ্যতামূলক করায় সৌদি অংশে ব্যয় কিছুটা বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে 2027 সালের হজে বিমান ভাড়া কমেছে প্রায় 25,000 টাকা। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। এখানে বিমানের ভাড়াটা প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে 25,000 টাকা আমরা কমাইতে পারছি। এছাড়া এবারের প্যাকেজে খাবার ও কোরবানির পশু অন্তর্ভুক্ত থাকায় প্রকৃত অর্থে হজযাত্রীরা বেশি সুবিধা পাবেন বলে জানান সংগঠনটির মহাসচিব। সরকারের সর্বনিম্ন প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী একটি হজ প্যাকেজ করেছি। মক্কা আবাসন হবে কাবার বহিঃচত্বর থেকে 3 কিলোমিটারের মধ্যে, মদিনা হারাম শরীফ থেকে সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে, এবং খাবার কোরবানি এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। 15 বছরের নিচে কেউ 2027 সালে হজ পালন করতে পারবেন না। এবার হজ সিস্টেমে 3 ধাপে পুরো প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন হজযাত্রীরা। একই সঙ্গে লাইসেন্সধারী হজ এজেন্সির মাধ্যমেই নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 803 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 904 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 1,20,352 জন। সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় মন্তব্য করে এতে সেবার মান বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে সীমিত সরবরাহের মধ্যে জরুরি ও অগ্রাধিকার খাতে গ্যাস দেয়া অব্যাহত থাকবে বলে জানান জ্বালানি সচিব। রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দেশে জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি দেশি বিদেশি বিনিয়োগেও বাধাগ্রস্ত হচ্ছে। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক এই সেমিনার। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিনিয়োগ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। 9 টাকার ব্যাটারি বসান প্লাস 6 টাকাতে যদি চার্জ করেন, তাদের কস্ট উইল বি লেস দ্যান 16 টাকা, 15 থেকে 16 টাকার মধ্যে আসবে। ফলে তারা কিন্তু ইচ্ছা করলে ব্যাটারি বসাতে পারে। কয়লা আছে, কয়লা উত্তোলনের কোনো পরিকল্পনা নাই। কবে তুলবেন, কবে শেষ হবে, কোনো আপনার গাইডলাইন গ্যারান্টি কিন্তু নাই। জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে দুর্নীতি, অদক্ষতা ও নীতিগত পরিকল্পনার ঘাটতিকে সবচেয়ে সমস্যা হিসাবে চিহ্নিত করেন নীতি নির্ধারকরা। সবচেয়ে বড় হুমকি হচ্ছে দুর্নীতি, দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনার ঘাটতি। সেবার মান বাড়াতে সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতে দিতে চাই বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। অন্যদিকে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাতের আমদানি নির্ভরতা গ্যাস সংকটের অন্যতম কারণ। দুটো এফএসআরিওর মধ্যে একটা এফএসআরিওতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এ সময় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিদেশি উন্নয়ন সহযোগীরা আলোচনায় অংশ নেন। আব্দুর রহিম, RTV, ঢাকা। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের গুরুত্ব আরও বেড়েছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক প্রতিযোগিতা এবং চীন, ভারত, যুক্তরাষ্ট্রের কৌশলগত সমীকরণের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সংস্কার প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে
ওয়াশিংটন। দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন এসব কথা বলেন। পরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবিক রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। জবাবে মার্কিন রাষ্ট্রদূত সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য বেটার ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। সেই বিষয়ে খুব বিশদ আলোচনা হয়েছে ডেলিগেশনের সাথে। ভোক্তার আস্থা ও সেবার মান আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড লিমিটেড। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এবং উত্তম ভোক্তা সেবা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ। এতে কর্মকর্তা, কর্মচারী ও নির্বাচিত গ্রাহকরা অংশ নেন। প্রশিক্ষণে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, অভিযোগ নিষ্পত্তি এবং গ্রাহক সেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। খাস ফুডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, নিরাপদ খাদ্যের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণ ও আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় জামায়াত এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার, সংসদ সদস্য পদ বাতিল ও বিচারের দাবিতে বিক্ষোভ। আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিতে হাইকোর্টের রুল জারি। বহুল আলোচিত ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল 54%, একনেকে আরও 8 প্রকল্প অনুমোদন। এবং বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা হাবের, সর্বোচ্চ খরচ প্রায় 8 লাখ, সর্বনিম্ন 5,14,000 টাকা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।